বেসিক ইলেকট্রনিক্স কোন অধ্যায়ে বেশি প্রবলেম আমাকে একটু বলবেন, একটু বলেন। এখন তো কথা বলতেছি আপনাদের কোন অধ্যায়টাতে বেশি প্রবলেম বা আপনাদের মিড টার্মের সিলেবাস কোন পর্যন্ত আছে সেটা নিয়ে আমি আজকে আলোচনা করতে আসি আপনাদের সাথে। তার পাশাপাশি আমি আপনাদের বলবেন যেটার উপর একটু প্রবলেম সেটা নিয়ে আলোচনা করব, পাশাপাশি আমাদের কালকে থেকে একদম অধ্যায় ভিত্তিক মানে ক্লাস শুরু হবে। ঠিক আছে, আমাকে একটু বলেন যে আপনাদের কোন অধ্যায়ে বেশি সমস্যা। স্যার মিডের সিলেবাস 1 থেকে 5 পর্যন্ত। এক- 5। স্যার আচ্ছা, মিডের সিলেবাস 1 থেকে 5 পর্যন্ত। ঠিক আছে ঠিক আছে, 1 থেকে 5 পর্যন্ত। এখন এই 1 থেকে 5 পর্যন্ত অধ্যায়ের মধ্যে আপনাদের সমস্যা কোনটাতে সবচেয়ে বেশি, এটা একটু বলেন। স্যার সবগুলা তো শেষ হয় নাই, মোটামুটি প্রথম 3টা অধ্যায় শেষ হয়েছে, এটি তো মোটামুটি পারি, পরের গুলা শেষ হয় নাই আর কি। আচ্ছা, মানে আপনাদের সমস্যাটা হচ্ছে তৃতীয় অধ্যায় থেকে, তাই তো? যেমন জি আমি স্যার, যদি প্রথম। আচ্ছা, একটু বোর্ডটাকে দেখা যাচ্ছে কিনা, দেখা যায়? জি স্যার, দেখা যাচ্ছে। এখন কি লেখা দেখা যায়? স্যার আর একটু জুম করলে। এখন ক্লিয়ার আছে না? জি স্যার। ওকে, আচ্ছা। এখন এটা হচ্ছে আমাদের প্রথম অধ্যায়ের কোশ্চেন, আমরা এটা আমাদের এই সাজেশনটা সবার কাছে আছে, আমি আপনাদেরকে জাস্ট একটু দেখানোর জন্য আনলাম বা এটা আলোচনা করবো, সমস্যা নেই। আমরা তৃতীয় অধ্যায়ে চলে যাই। এগুলো আমরা পারি আশা করি, এবং আহ, এখানে যে যে কালার ব্যান্ডের যে ম্যাথ গুলা, এগুলো তো আশা করি সবারই জানা, তাই না? জি স্যার। আচ্ছা, এটা আমরা পারি। আমরা এরপরে কোন অধ্যায়, এটা হচ্ছে অর্ধপরিবাহী তৃতীয় অধ্যায়। এটা আমরা আশা করি পারি, কারণ এটা আপনারা বলছেন যে এখানে কোনো সমস্যা নাই। তারপরে হচ্ছে তৃতীয় অধ্যায় আপনাদের মেইনলি সমস্যা, আমরা তৃতীয় অধ্যায়ে চলে যাই। সেমিকন্ডাক্টর ডায়োড, এটা নিয়ে একটু আলোচনা করি আমি, হ্যাঁ। যেহেতু আপনাদের মিড টার্ম পরীক্ষা চলে আসছে, সেজন্য আমি একটু আজকের ক্লাসে মিড টার্মের জন্য যে প্রশ্নগুলো পড়বেন সেগুলো নিয়ে কথা বলি। তার পরবর্তীতে আমরা ইনশাল্লাহ কালকে থেকে একদম অধ্যায় ভিত্তিক আলোচনা করবো, যেহেতু আপাতত মিড টার্মের সিলেবাসটা আপনাদের একটু কভার করে দিই। তো তৃতীয় অধ্যায় থেকে আমরা যে সকল অতি সংক্ষিপ্ত প্রশ্ন করবো, আপনাদের তৃতীয় অধ্যায়টা হচ্ছে সেমিকন্ডাক্টর ডায়োড। আচ্ছা, সেমিকন্ডাক্টর মানে সবাই আমরা বুঝি যার সর্বশেষ কক্ষপথে যদি ইলেকট্রন অনুযায়ী মতবাদ দিই, তাহলে তার যার সর্বশেষ কক্ষপথে 4টা ইলেকট্রন থাকে, সে হচ্ছে সেমিকন্ডাক্টর। ঠিক আছে, যার সর্বশেষ কক্ষপথে 4টা ইলেকট্রন আছে সে হচ্ছে সেমিকন্ডাক্টর। যদি খাঁটি বাংলায় বলি, সে হচ্ছে একটা অর্ধপরিবাহী। অর্ধপরিবাহী কারা? সিলিকন আছে, জার্মেনিয়াম আছে, এই সকল পরমাণুকে অর্ধপরিবাহী বলা হয়। ঠিক আছে, আচ্ছা। তো প্রথম এখানে আমরা অতি সংক্ষিপ্তের ক্ষেত্রে একটা কোশ্চেন দেখতে পাচ্ছি, আহ, যে ডিফট কারেন্ট কাকে বলে এবং হচ্ছে ডিফিউশন কারেন্ট কাকে বলে। ডিফট কারেন্ট কাকে বলে? তো এখানে যদি আপনি সংজ্ঞাটা বা ডেফিনেশনটা যেহেতু দেওয়া আছে, আমি একটু ডেফিনেশনটা পরে আপনাদেরকে বুঝাই দিই, হ্যাঁ। দেখেন, সেমিকন্ডাক্টর ক্রিস্টালে ইলেকট্রিক ফিল্ড প্রয়োগ করলে ফিল্ডের প্রভাবে যে মেজরিটি চার্জ ক্যারিয়ার সমূহ নির্দিষ্ট দিকে গতিশীল হয়। এর ফলে সেমিকন্ডাক্টরে যে কারেন্ট প্রবাহিত হয় তাকে ডিফট কারেন্ট বলা হয়। আর যদি সহজ ভাষায় বলেন, তাহলে উচ্চ ঘনত্বের অঞ্চল থেকে, আর যদি আপনি একদম সহজ ভাষায় বলেন যে উচ্চ ঘনত্বের স্থান থেকে নিম্ন ঘনত্বের স্থানের দিকে যে চার্জ ক্যারিয়ার প্রবাহিত হওয়ার যে প্রক্রিয়া বা যেটা, সেটাকে আমরা ডিফ কারেন্ট বলতে পারি। ঠিক আছে, বা ডিফিউশন কারেন্ট সেটাকে আমরা বলতে পারি। এখন এখানে আপনাদেরকে একটু কথা আমি বুঝাই কি বলছি, মূলত যে আসলে ডিফট কারেন্টটা কাকে বলা হয়। ডিফট কারেন্ট মানে হচ্ছে, আমরা যদি কোনো একটা সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে আমরা জানি ত্রিযুজি এবং পঞ্চযুজি মিশ্রিত করে, ঠিক আছে, পি টাইপ এন টাইপ সেমিকন্ডাক্টর প্রস্তুত করা হয়। ঠিক আছে, পি টাইপ মানে, যদি আমি একটা সেমিকন্ডাক্টরের সাথে সাপোজ মনে করেন সিলিকনের সাথে ত্রিযুজি যে কোনো একটা মৌল, মানে যার যোজনী হচ্ছে 3, ঠিক আছে, এই ধরনের একটা মৌল যোগ করে আমরা যে সেমিকন্ডাক্টর তৈরি করি সেটা হচ্ছে পি টাইপ। আর যদি 5টা যোজনী যার, পঞ্চযোজী যে মৌলগুলো আছে, পরস্পর। হ্যাঁ, ওই মৌলগুলো অ্যাড করে সেমিকন্ডাক্টরের সাথে যদি অ্যাড করেন, তাহলে যেটা হবে সেটাকে আমরা বলি এন টাইপ সেমিকন্ডাক্টর। তো এখন কি বলছে, যে সেমিকন্ডাক্টরের ক্রিস্টাল, ক্রিস্টাল মানে তার একটা নির্দিষ্ট স্ট্রাকচার বা আকার। ঠিক আছে, ওই কোন একটা মনে করেন সেমিকন্ডাক্টরের ক্রিস্টাল আছে বা কোনো একটা সেমিকন্ডাক্টর আছে। তো এই সেমিকন্ডাক্টরের মধ্যে আপনি ইলেকট্রিক ফিল্ড প্রয়োগ করছেন বা বিদ্যুৎ প্রবাহ দিচ্ছেন। তো বিদ্যুৎ প্রবাহ দেওয়ার ফলে কি হবে? বিদ্যুৎ প্রবাহ যদি দেই আমরা, সেই ক্ষেত্রে মনে করেন সাপোজ, আমি যদি একটা এক্সাম্পল দিই, মনে করেন এটা হচ্ছে আমাদের এন টাইপ সেমিকন্ডাক্টর, হ্যাঁ, এটা হচ্ছে এন টাইপ। আর এখানে একটা দেওয়া আছে পি টাইপ সেমিকন্ডাক্টর, এটা আগের অধ্যায়ে আলোচনা আছে, আমরা আবার করবো, সমস্যা নেই। তো এন টাইপ সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে ইলেকট্রনের ঘনত্ব বেশি থাকে, ঠিক আছে। আর পি টাইপ সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে হোলের সংখ্যা বেশি থাকে, হোল মানে গাঢ় ত্রিভুজ এখানে, হ্যাঁ।
হোল মানে কি স্যার? ঘাটতি, তার মানে এখানে ঘাটতি আছে। যখন আপনি কি করবেন স্যার, এখানে ইলেকট্রন প্রবাহ দিবেন বা বিদ্যুৎ প্রবাহিত করবেন, তখন কি হবে? এই ইলেকট্রন গুলা এই পার্শ্ববর্তী যে আমাদের পি টাইপ সেমিকন্ডাক্টর আছে, পি টাইপ সেমিকন্ডাক্টরের মধ্যে যে হোলগুলো আছে, সেই হোলগুলো ফিল আপ করার জন্য একটা নির্দিষ্ট দিকে প্রবাহিত হবে বা দাবিত হবে। তাহলে এই যে ইলেকট্রনের বা চার্জ কেরিয়ার অথবা চার্জের যে একটা নির্দিষ্ট দিকে দাবিত হওয়ার যে প্রক্রিয়া বা গতিশীল, সেটাকে আমরা কি বলি? ডিফট কারেন্ট বলতে পারি। তাহলে এখানে এটাই বলছে যে সেমিকন্ডাক্টরের কোন একটা ক্রিস্টালে ইলেকট্রিক ফিল্ড মানে হচ্ছে বিদ্যুৎ প্রবাহ দিলে আহ ফিল্ডের প্রভাবে বা চার্জ বিদ্যুতের প্রভাবে মেজরিটি চার্জ, মানে মেজরিটি বলতে যেমন এখানে দেখেন এটা এন টাইপ সেমিকন্ডাক্টর। তো এন টাইপ সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে মেজরিটি চার্জ কোনটা থাকে, মানে যে চার্জের পরিমাণটা বেশি, তো বেশি থাকে কে স্যার? ইলেকট্রন। তার মানে এন টাইপ সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে মেজরিটি চার্জ হচ্ছে ইলেকট্রন। বাট পি টাইপ সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে মেজরিটি চার্জ ক্যারিয়ার হচ্ছে হোল, কারণ এখানে হোলের পরিমাণটা বেশি থাকে, ঠিক আছে, বা ঘাটতি বেশি থাকে। তো যেটাই বলেন, তো মেজরিটি চার্জ ক্যারিয়ার সমূহ নির্দিষ্ট একটা দিকে গতিশীল হয়। তাহলে এই নির্দিষ্ট দিকে যে গতিশীল হইলো, এর ফলে সেমিকন্ডাক্টরের মধ্য দিয়ে যে কারেন্টটা প্রবাহিত হবে, সেই কারেন্টটাকে আমরা কি বলতে পারি? ড্রিফট কারেন্ট বলতে পারি। আর ডিফিউশন কারেন্টটা হচ্ছে যে উচ্চ ঘনত্বের স্থান থেকে নিম্ন ঘনত্বের স্থানের দিকে কেরিয়ার চার্জ সমূহের যে দাবিত হওয়ার প্রক্রিয়াটা, সেটাকে আমরা কি বলতে পারি স্যার? ড্রিফট কারেন্ট বলতে পারি, সরি ডিফিউশন কারেন্ট বলতে পারি। এরপরে স্যার এখানে আরো কিছু অতি সংক্ষিপ্ত কোশ্চেন আপনারা পড়বেন। এখানে ওদের আমি সবগুলো আলোচনা করতেছি, কোনো সমস্যা নেই, আমি একটা একটা ধরে আলোচনা করব। তারপর এখানে বলছে যে স্যার বায়াসিং কি, বায়াসিং আমরা কেন করি, বায়াসিং বলতে কি বোঝায়, মানে বায়াসিং কয় ধরনের, তারপর হচ্ছে কি কি বায়াসিং কেন করা হয়, এবং বায়াসিং বলতে আমরা আসলে কি বুঝি। তো প্রথমত আসেন চলেন আগে বায়াসিং বিষয়টা বুঝি। বায়াসিং হচ্ছে ইলেকট্রনিক ডিভাইস বা যন্ত্রাংশকে কার্যক্ষম করার জন্য বাহ্যিক ভোল্টেজ প্রয়োগ করতে হয়। এ বাহ্যিক ভোল্টেজ প্রয়োগের করার পদ্ধতি যেটা, সেটাকে আসলে বায়াসিং বলা হয়। তাহলে বায়াসিং মানে হচ্ছে কোন একটা যন্ত্রকে আপনি কার্যক্ষম করবেন। এই কার্যক্ষম করার জন্য বাহির থেকে আপনাকে যে পরিমাণ তড়িৎ চালক শক্তি দিতে হবে বা ভোল্টেজ প্রোভাইড করতে হবে, ঠিক আছে, সেই পদ্ধতিটাকে মূলত কি বলা হবে স্যার? বায়াসিং বলা হবে। এখন এই বায়াসটা দুই ধরনের, একটা হচ্ছে ফরওয়ার্ড বায়াসিং আর একটা হচ্ছে রিভার্স বায়াসিং। এখন ওই যে একটু আগে আপনাদেরকে যে এক্সাম্পলটা দিলাম না, যে আমরা একটা পি টাইপ এবং এন টাইপ সেমিকন্ডাক্টর যদি পাশাপাশি রাখি, তারপর সেখানে বাহির থেকে যদি আমরা বিদ্যুৎ শক্তি প্রোভাইড করি স্যার, এই যে এই উদাহরণটাই খেয়াল করেন। সাপোজ মনে করেন আমরা এটাকে কি করলাম স্যার, একটা ব্যাটারির সাথে কানেকশন দিলাম, এই যে এই সংযোগটাকে একটা ব্যাটারির সাথে আমরা কি করলাম স্যার? কানেকশন দিলাম। যখন ব্যাটারির সাথে কানেকশন দিচ্ছেন মানে কি, আপনি এখানে তড়িৎ চালক শক্তি প্রোভাইড করতেছেন, তড়িৎ চালক শক্তি এখানে আপনি প্রোভাইড করতেছেন। তো তড়িৎ চালক শক্তি প্রোভাইড করার ফলে এখানে কি হবে? বিদ্যুৎ প্রবাহ বা সরি ইলেকট্রন প্রবাহ শুরু হবে, তাই না? বা এটা কার্যক্রম হবে। তাহলে এই যে বাহির থেকে ভোল্টেজ প্রোভাইড করে এটাকে আপনি কার্যক্রম করতেছেন, এই প্রক্রিয়াটাকে আসলে বায়াসিং বলা হয়। এখন এই বায়াসটা দুই ধরনের হইতে পারে, একটা ফরওয়ার্ড যখন মেজরিটি চার্জ ক্যারিয়ার সময় সামনের দিকে অগ্রসর হয়, আর একটা হচ্ছে রিভার্স, মানে সেটা উল্টা দিকে বা পিছন দিকে অগ্রসর হবে, তখন সেটাকে রিভার্স বায়াসিং বলা হয়। তো আশা করি বিষয়টা ক্লিয়ার। তারপর হচ্ছে পটেনশিয়াল বেরিয়ার বলতে কি বোঝায়? পটেনশিয়াল বেরিয়ার বলতে আসলে কি বোঝায়? পটেনশিয়াল বেরিয়ার কাকে বলে এবং সিলিকন ডায়োডের পটেনশিয়াল বেরিয়ার কত? আচ্ছা, যেমন ধরেন আমরা যদি পটেনশিয়াল বেরিয়ারের ডেফিনেশনটা পড়ি, ডেফিনেশনটা হচ্ছে এরকম: পিএন জাংশনের যে ডায়োড আছে, সেটা ডিপ্লেশন লেয়ারের মধ্যে জাংশনের দুপাশে স্থানান্তরিত বিপরীতধর্মী চার্জ ক্রিয়ার সমূহ নিরপেক্ষায়নে পরিণত হয় এবং একটা বিপরীতধর্মী ভোল্টেজ পার্থক্য সৃষ্টি হলে তাকে আমরা পটেনশিয়াল বেরিয়ার বলতে পারি। এখন এই কথার মানে আসলে কি বোঝানো হয়েছে স্যার? সেটা হচ্ছে এই যে আমরা পিএন জাংশন ডায়োড যেটা, দেখেন যখন আপনি দুইটা বা তিনটা ডায়োড হচ্ছে দুইটা বা তিনটা এন টাইপ পি টাইপ সেমিকন্ডাক্টর গুলোর যে সংযোগ, ঠিক আছে, সংযোগ দিয়ে দেন, তখন সেটা আসলে ডায়োড হবে। আমরা এরকম পড়ছি না, পিএন ডায়োড, পিএন অর্থাৎ এনপিএন অথবা পিএনপি, ঠিক আছে, এগুলো কিন্তু স্যার একটা ডায়োড। এখন এই যে যে ডায়োড গুলো আছে, এই ডায়োড গুলোর ক্ষেত্রে যে ডিপ্লেশন লেয়ারটা আছে, ঠিক আছে, যখন আপনি ডায়োড গুলোকে কি করবেন? কানেকশন দিবেন, একটার সাথে একটা সংস্পর্শে নিয়ে আসবেন, সংযুক্ত করবেন, তখন তাদের মধ্যে কি সৃষ্টি হবে? ডিপ্লেশন লেয়ার সৃষ্টি হবে। এই ডিপ্লেশন লেয়ারের জাংশনের দুপাশে স্থানান্তরিত বিপরীতধর্মী চার্জ ক্যারিয়ার সমূহ নিরপেক্ষ একটা আয়নে পরিণত হবে, ঠিক আছে, এবং একটা বিপরীতধর্মী ভোল্টেজ পার্থক্য সৃষ্টি হয়, বিভব পার্থক্য সৃষ্টি হয়, এবং এই বিভব পার্থক্য যে সৃষ্টি হয় তাকে মূলত কি বলা হয়? পটেনশিয়াল বেরিয়ার।
এবং এখানে বলছে সিলিকন ডায়োডের পটেনশিয়াল বেরিয়ার কত। সিলিকন ডায়োডের ক্ষেত্রে পটেনশিয়াল বেরিয়ার হচ্ছে 0.7 ভোল্ট। আর যদি আমরা জার্মেনিয়ামের ক্ষেত্রে বলি, তাহলে জার্মেনিয়ামের ক্ষেত্রে পটেনশিয়াল বেরিয়ার হচ্ছে 0.3 ভোল্ট। এই যে সিলিকনের পটেনশিয়াল বেরিয়ার 0.7 ভোল্ট বিদায় ম্যাক্সিমাম ক্ষেত্রে সিলিকনের যে সিলিকন সেমিকন্ডাক্টর হিসেবে বেশি ইউজ করা হয় জার্মেনিয়ামের থেকে। এই জার্মেনিয়াম কিন্তু ওয়ান কাইন্ড অফ একটা সেমিকন্ডাক্টর, সিলিকনও হচ্ছে একটা সেমিকন্ডাক্টর, বাট এখানে আপনার এই সিলিকনটাকে সবচেয়ে বেশি ইউজ করা হয়। কথা বুঝাইতে পারলাম? তারপরে হচ্ছে কেরিয়ার ভোল্টেজ। আচ্ছা, এই প্রত্যেকটা জিনিস কি বোঝানোর প্রয়োজন আছে অতি সংক্ষিপ্ত? একটু বলেন তো স্যার আমারে। আমি একটু প্রশ্নগুলো বলে দিই, কারণ এগুলো যেহেতু অতি সংক্ষিপ্ত কোশ্চেন একবার বললে পারবেন, আমি সংক্ষিপ্ত নয় রচনামূলক বুঝাই দিই, নাকি স্যার? ঠিক আছে স্যার। আচ্ছা, তো এখন দেখেন 4 নম্বর যে কোশ্চেনটা, 4 নম্বর কোশ্চেনটা হচ্ছে যে কেরিয়ার ভোল্টেজ, সরি ব্যারিয়ার ভোল্টেজ বলতে আমরা কি বুঝি। তো ওই যে আপনার একটু আগে যেটা পটেনশিয়াল বেরিয়ার বলেন আর পটেনশিয়াল বেরিয়ার ভোল্টেজ একই বিষয়। ওই যে যে বিপরীতধর্মী যে ভোল্টেজটা সৃষ্টি হয়, সেই ভোল্টেজটাকে আসলে বেরিয়ার ভোল্টেজ বলা হয়। তারপর হচ্ছে ব্রেকডাউন ভোল্টেজ কাকে বলে, এই ডেফিনেশনটা পড়বেন। তারপর হচ্ছে জেনারেল ব্রেকডাউন বলতে আসলে আমরা কি বুঝি। তারপর হচ্ছে নি ভোল্টেজ বলতে কি বোঝায়। নি ভোল্টেজ, হ্যাঁ, নি ভোল্টেজ বলতে আমরা কি বুঝি। নি ভোল্টেজ হচ্ছে পিএন জাংশনে যে ফরওয়ার্ড ফরওয়ার্ড ভোল্টেজের যে মানে ফরওয়ার্ড কারেন্ট দ্রুত বৃদ্ধি পায় তাকে হচ্ছে নি ভোল্টেজ বলা হয়। নি ভোল্টেজ হচ্ছে একটা মিনিমাম ভোল্টেজ, যে ভোল্টেজটা প্রয়োগ করলে ফরওয়ার্ড বায়াস বৃদ্ধি পাবে, বা ইলেকট্রন গুলা যদি বলেন বা মেজরিটি কেরিয়ার চার্জ সমূহ বলেন সামনের দিকে অগ্রসর হবে বা কারেন্ট দ্রুত বৃদ্ধি পাবে, সেটাকে আসলে নি ভোল্টেজ বলা হয়। ঠিক আছে। তারপর 8 নম্বর হচ্ছে পিএন জাংশন ডায়োডের ডাইনামিক রেজিস্ট্যান্স কি। ডাইনামিক মানে হচ্ছে পরিবর্তনশীল, তার মানে পিএন জাংশনের যে পরিবর্তনশীল রেজিস্ট্যান্সটা আছে, রেজিস্ট্যান্স আছে, রোধ আছে, সেটা বলতে কি বোঝাইছে সেটা অ্যান্সার করতে হবে। ঠিক আছে। আচ্ছা, এখন আমরা এখান থেকে সংক্ষিপ্ত কোশ্চেন গুলা যদি স্যার একটু দেখি। প্রথম কোশ্চেন স্যার, এটা মনে হয় ম্যাক্সিমাম পারার কথা স্যার, যে পিএন জাংশন কিভাবে গঠিত হয়, এটা আমরা জানি না স্যার। এটা কি পারেন কিনা একটু বলেন তো স্যার, যে পিএন জাংশন কিভাবে গঠিত হয়, পারেন? না পারলে আমার বলেন স্যার, বইয়ের কিছু নাই, শরমের কিছু নাই, আমাকে জাস্ট বলেন, আপনি যদি না পারেন আমি সলভ করে দিব। কথা বলতে হবে তো, পারেন না পারেন না? স্যার, এটা তো রিডিং করলে বুঝতে পারি, এমনিতে অন্যটাতে মনে হয় মুভ করা উচিত সহজে। আচ্ছা, এটা একদম সহজ বিষয়টা, একদমই সহজ। আমি যদি জাস্ট একটু আপনাদেরকে পড়ে বোঝাই, যে একটা পি টাইপ সেমিকন্ডাক্টর এবং হচ্ছে একটা এন টাইপ সেমিকন্ডাক্টর পরস্পরকে যুক্ত করলে, একটা পি টাইপ এবং একটা হচ্ছে কি, যেহেতু পিএন জাংশনের কথা বলছে, তার মানে প্রথম পিতে বুঝবেন এখানে একটা পি টাইপ আছে, আর পরে যে এন আছে এর মানে কি এন টাইপ, তার মানে পি টাইপ আর একটা হচ্ছে কি এন টাইপ সেমিকন্ডাক্টর পরস্পরের সাথে যুক্ত করলে যে জাংশনটা গঠিত হয় বা যে ডায়োডটা গঠিত হয় তাকে আমরা পিএন ডায়োড বলি, হ্যাঁ। আর এই পি টাইপ সেমিকন্ডাক্টর ও এন টাইপ সেমিকন্ডাক্টর যেখানে যুক্ত হয় বা মিলিত হয় সেই সংযোগ স্থলটাকে আসলে মূলত পিএন জাংশন বলা হয়। ডায়োড হচ্ছে পি টাইপ আর এন টাইপ দুটাকে কানেকশন করলেন, আর জাংশনটা হচ্ছে কি স্যার, যে যে সংযোগ স্থলটা আছে সেটাকে জাংশন বলা হয়। ঠিক আছে। আর এই ডায়োডটাকে আর একটা নাম আছে, সেটা হচ্ছে সেমিকন্ডাক্টর ডায়োড বা সলিড টেস্ট ডায়োডও বলা হয়। ঠিক আছে, বা রেকটিফাইং ডায়োডও বলা হয়। ঠিক আছে। তো এটার কার্যপ্রণালীটা যদি আমরা একটু বলি, আহ এটাতে একটু আগে আমি উদাহরণ হিসেবে দিচ্ছিলাম আপনাদেরকে, আমি তারপর আরেকটু ব্যাখ্যা করে দেই। সেটা হচ্ছে, আমি যদি এখানে আরেকটু ব্যাখ্যা আপনাদেরকে করে দেই, যেমন মনে করেন এটা হচ্ছে একটা পি টাইপ সেমিকন্ডাক্টর, এটা হচ্ছে একটা স্যার এন টাইপ সেমিকন্ডাক্টর, এটা হচ্ছে পি টাইপ, এটা হচ্ছে এন টাইপ। এখানে আছে হোল, মানে এই পি টাইপ সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে মেজরিটি চার্জ গুলো হচ্ছে হোল, এবং এন টাইপ সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে মেজরিটি চার্জ গুলো হচ্ছে ইলেকট্রন। এখন এটার মধ্যে যদি বাহির থেকে কোনো ভোল্টেজ বা তড়িচালক শক্তি আপনি প্রোভাইড করেন, বাহির থেকে কোনো ভোল্টেজ অথবা যদি তড়িচালক শক্তি কি করেন স্যার আপনি প্রোভাইড করেন, সেই ক্ষেত্রে এটা কিন্তু হচ্ছে স্যার কি, যে পি টাইপ আর এন টাইপ মিলে যেটা গঠিত হয়েছে, যে ক্রিস্টালটা গঠিত হয়েছে সেমিকন্ডাক্টর ক্রিস্টাল, সেটা হচ্ছে একটা ডায়োড। বাট এই দুইটার যে সংযোগ স্থল, এটাকে কিন্তু কি বলবো আমরা, জাংশন বলবো। ঠিক আছে। এখন বাহির থেকে যদি আমরা ভোল্টেজ প্রদান করি,
ভোল্টেজ প্রদান করি, ঠিক আছে, ভোল্টেজ কি করি স্যার, প্রদান করি, সেই ক্ষেত্রে মনে করেন এই পি টাইপকে আমরা পি প্রান্তে, এটা মনে করেন পজিটিভ প্রান্তে আর এটা হচ্ছে নেগেটিভ প্রান্তে কানেকশন দিলাম ব্যাটারি, একটা পজিটিভ একটা হচ্ছে নেগেটিভ, ঠিক আছে। তখন আপনার ইলেকট্রন বা হোল ইলেকট্রনটা এইদিকে দাবিত হবে। আবার যদি আমরা মনে করেন এটা হচ্ছে নেগেটিভ প্রান্তে আর এটা হচ্ছে যদি আমরা পজিটিভ প্রান্তে ইয়া করি, কানেকশন দিই, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের আহ এই ইলেকট্রনের প্রবাহটা আরেক দিকে হবে। যেমন এই ক্ষেত্রে এক্সাম্পল দিই, যেমন খেয়াল করেন স্যার, এটা তো নেগেটিভ প্রান্ত, এই হোলগুলা কিন্তু পজিটিভ চার্জের মতো আচরণ করে, ধরে নিতে পারেন যে এটা হচ্ছে একটা পজিটিভ চার্জ। তাহলে এই যে ব্যাটারির যে ইলেকট্রন গুলো আছে বা আমি নেগেটিভ প্রান্তে কানেকশন দেওয়ার কারণে এই হোলগুলা দেখেন এই ইলেকট্রনের আকর্ষণের কারণে বা নেগেটিভ চার্জের আকর্ষণের কারণে এই প্রান্তে চলে আসবে। আবার এই ক্ষেত্রে ইলেকট্রন গুলা এই পজিটিভ চার্জের আকর্ষণের কারণে এই পি প্রান্তে এই প্রান্তে কিন্তু চলে আসবে। তার মানে আলটিমেটলি ক্ষেত্রে এই ক্ষেত্রে কিন্তু আসলে কোনো ধরনের যে বিদ্যুৎ প্রবাহ সেটা কিন্তু হবে না। কিন্তু আমরা যদি এই ক্ষেত্রে কি করি, এটা পজিটিভ এটা হচ্ছে নেগেটিভ প্রান্তের সাথে কানেকশন দেই, সেই ক্ষেত্রে কিন্তু আবার কি হবে স্যার, বিদ্যুৎ প্রবাহিত হবে, মানে ইলেকট্রনের একটা ফ্লো হবে। তো এই কথাগুলো কিন্তু এখানে বলছে, এই যে এখানে দেখেন, এখানে দেখেন এই কথাগুলোই বলছে যে পি টাইপ সেমিকন্ডাক্টরে প্রচুর পরিমাণে হোল চার্জ এবং এন টাইপ সেমিকন্ডাক্টরে প্রচুর পরিমাণ ইলেকট্রন চার্জ ক্যারিয়ার থাকে। দুটি ভিন্ন ধরনের সেমিকন্ডাক্টরের সংযোগের পরে উভয়ের যে রিপালশনের কারণে এন টাইপ সেমিকন্ডাক্টর ইলেকট্রন সমূহ ডিফিউশনের ফলে কিছুক্ষণ ইলেকট্রন জাংশন ভেদ করে পি টাইপ পি পার্শ্বে জাংশনের নিকটে ইলেকট্রন সমূহ হোলের সাথে রিকম্বিনেশনের মাধ্যমে নেগেটিভ আয়নে পরিণত হয় এবং জাংশনের উভয় পাশে আয়ন সমূহ নিরপেক্ষ হয়ে যায় এবং তাত্ত্বিকভাবে জাংশন তলের উভয় পাশে দাতা ও গ্রহীতারের ঘনত্ব সমান হয়, ঠিক আছে। এরূপে গঠিত পিএন জাংশনের মৌলিক অপারেশনটা ট্রানজিস্টর অন্যান্য সলিড টেস্টের ডিভাইসে এটা কিন্তু পরিলক্ষিত করা হয়। এখানে এই কথাটা বলা হয়েছে, এই যে এখানে যে পি টাইপ আছে, পি টাইপের যে হোল গুলো আছে এবং এখানে যে এন টাইপ ইলেকট্রন গুলো আছে, তো এগুলা কি হবে স্যার, এই এন টাইপ গুলা যদি এটা পি টাইপ মানে পজিটিভ চার্জের মতো আকর্ষণ করে, আমরা জানি নেগেটিভটা পজিটিভটাকে আকর্ষণ করবে, এই আকর্ষণের কারণে কি হবে স্যার, এই ইলেকট্রন গুলা এই যে হোলে চলে আসবে, হোলের ভিতরে এসে প্রবেশ করে ফেলবে, ঠিক আছে, মানে এই হোলগুলা ফিল আপ করে ফেলবে। যখন হোলগুলা ফিল আপ হয়ে যাবে তখন তো এটা নিরপেক্ষ হয়ে যাবে আলটিমেটলি, এখানে কোনো চার্জ থাকবে না, মনে করেন পজিটিভ এসে নেগেটিভকে নিরপেক্ষ করে দিল, এই কাহিনীটা মূলত এই ক্ষেত্রে ঘটবে, ঠিক আছে। এরপরে তারপর এখানে রচনামূলক কিছু কোশ্চেন আছে, যেটা হচ্ছে কি বলছে স্যার, এখানে দেখেন যে একটা পিএন জাংশন ডায়োডের ফরওয়ার্ড ও রিভার্স বায়াসের, এটা আশা করি ম্যাক্সিমাম শিক্ষার্থী আপনারা বুঝেন না। ওই যে আমরা বলছিলাম যে বায়াসিং কয় ধরনের, ফরওয়ার্ড বায়াস এবং হচ্ছে রিভার্স বায়াস, সেই ফরওয়ার্ড বায়াস এবং হচ্ছে রিভার্স বায়াসের চিত্র অঙ্কন করতে বলছে। তো ফরওয়ার্ড বায়াস, ফরওয়ার্ড মানে কি দুইজনের সামনের দিকে যাবে, আর রিভার্স বায়ার মানে কি দুজনেই পিছন দিকে যাবে। দেখেন এখানে এটা হচ্ছে একটা, আমি যদি চিত্রটা একটু বড় করে দেখাই, এখন আশা করি চিত্রটা দেখা যায়, হ্যাঁ, এখন আশা করি চিত্রটা দেখা যায়, একটু খেয়াল করেন, এই যে দেখেন এই ক্ষেত্রে কি হয়েছে, এই যে স্যার একটা পি টাইপ সেমিকন্ডাক্টর এবং এটা হচ্ছে স্যার একটা এন টাইপ সেমিকন্ডাক্টর, এই যে তাদের সংযোগ স্থলটা আছে, এই সংযোগ স্থলটাই হচ্ছে কিন্তু আমাদের পিএন জাংশন। তো এখন আমরা যদি এই পি টাইপ সেমিকন্ডাক্টরকে ব্যাটারির পজিটিভ প্রান্তের সাথে এবং এন টাইপ সেমিকন্ডাক্টরটাকে ব্যাটারির নেগেটিভ প্রান্তের সাথে কানেকশন করি, ঠিক আছে, সেই ক্ষেত্রে এটার যে পি টাইপ চার্জটা আছে, এই পি টাইপ চার্জটা কিন্তু তখন এই যে এই জায়গায় যে অবস্থান করবে, তাই না, আর এখানে পি টাইপের মধ্যে কি আছে, হোল আছে। তাহলে এই পজিটিভটা কি করবে, বিকর্ষণ করবে, এই বিকর্ষণের কারণে সে সামনের দিকে ধাবিত হবে। অপরদিকে এই যে এখানে নেগেটিভ চার্জ, এগুলো এখানেও কি আছে, এন্টার সেমিকন্ডাক্টরের মধ্যে ইলেকট্রনের ঘনত্ব বেশি, তাহলে এখানেও কি আছে, ইলেকট্রন আছে। তো ইলেকট্রন গুলো এইখানে নেগেটিভ এখানেও নেগেটিভ, তার মানে তারাও কি করবে, বিকর্ষণ করবে, এই বিকর্ষণের কারণে তারা কিন্তু সামনের দিকে অগ্রসর হবে, তাই না। যার কারণে এই পি টাইপ সেমিকন্ডাক্টর থেকে হোলগুলো সামনের দিকে যাবে, এই দিকে যাবে, এবং এন টাইপ সেমিকন্ডাক্টর গুলো বিকর্ষণের কারণে এই দিকে অর্থাৎ সামনের দিকে অগ্রসর হবে। তাহলে দেখেন তো, হোল গুলো সামনের দিকে যাচ্ছে, ইলেকট্রন গুলো তার দিক থেকে সে সামনের দিকে যাচ্ছে। তাহলে এই যে যে দাবিতটা হওয়া, এটাকে কি বলা হবে, এটা কি বলা হবে আমাদের ফরওয়ার্ড বায়াসিং। অর্থাৎ আপনি যদি পিএন জাংশনটাকে পি টাইপ সেমিকন্ডাক্টরকে ব্যাটারি পজিটিভ প্রান্তের সাথে একদম নেগেটিভ এন টাইপ সেমিকন্ডাক্টরটাকে ব্যাটারি নেগেটিভ প্রান্তের সাথে কানেকশন করেন, তাহলে যে সেমিকন্ডাক্টর সরি যে ডায়োডটা গঠিত হয় বা এখানে যে বায়াসিংটা হয়, সেই বায়াসিংটাকেই ফরওয়ার্ড বায়াসিং বলা হয়। কথা বুঝাইতে পারলাম? আচ্ছা, আর আরেকটা হচ্ছে কি আমাদের
রিভার্স বায়াসিং। দেখেন, এই ক্ষেত্রে যে বিষয়টা করছে এটা কিন্তু একটা পি টাইপ সেমিকন্ডাক্টর, এটা হচ্ছে এন টাইপ সেমিকন্ডাক্টর। এখন আপনি কি করছেন, পি টাইপটাকে ব্যাটারির নেগেটিভ প্রান্তের সাথে, এন টাইপটাকে ব্যাটারির পজিটিভ প্রান্তের সাথে। তাহলে দেখবেন, তাহলে এই ক্ষেত্রে কি ঘটবে স্যার, এই ক্ষেত্রে কিন্তু কোনো ধরনের কারেন্ট প্রবাহিত হইতে পারে না। আগের ক্ষেত্রে যেরকম কারেন্ট বা ইলেকট্রন ফ্লো হয়েছিল, বাট এই ক্ষেত্রে কিন্তু ইলেকট্রন ফ্লো হবে না। কেন হবে না? কারণ হচ্ছে, এই যে এখানে এটা নেগেটিভ, আমি আগেই বলছিলাম, আর এগুলো হচ্ছে হোল আমাদের পি টাইপ সেমিকন্ডাক্টর, যেহেতু তার মানে এই হোলগুলো আছে। তো এটা যতক্ষণ আমরা ব্যাটারি নেগেটিভ প্রান্তের সাথে যুক্ত করি, তখন এই হোলগুলা কিন্তু কি করে, এই যে এটা আকর্ষণের কারণে এখানে কিন্তু হোল চলে আসে। ঠিক আছে। অপরদিকে ইলেকট্রন গুলা কি করে, যে পজিটিভ চার্জকে আকর্ষণ করতেছে। ঠিক আছে, তার মানে এইগুলো এই দিকে ধাবিত হবে, আর এইগুলা কিন্তু এই দিকে ধাবিত হবে। তার মানে উভয় কোন দিকে ধাবিত হচ্ছে স্যার, পিছন দিকে না, উল্টা দিকে। তো উল্টা দিকে ধাবিত হয় বিধায় এটাকে আমরা কি বলতে পারি, রিভার্স বায়াসিং বলতে পারি। ঠিক আছে। অর্থাৎ এই ক্ষেত্রে খুব একটা বিদ্যুৎ প্রবাহিত হতে পারে না। তারপরে এখানে কি আরো কোনো কোশ্চেন আছে? না স্যার, এখানে আর কোনো কোশ্চেন নাই। আহ আচ্ছা, এখানে একটা কোশ্চেন বলছে যে পিএন জাংশনে ফরওয়ার্ড ও রিভার্স বায়াসের চিত্র সহ আচরণ ব্যাখ্যা করো। অর্থাৎ চিত্র সহ আমাদের আচরণ ব্যাখ্যা করতে বলছে, তাই না? এই চিত্রটা কি আপনাদের বোঝা যায়? এটা তো আমি বুঝি না, আপনারা কেমনে বুঝবেন? চিত্রটা তো এটা বোঝা যায় না মেবি, হ্যাঁ। আচ্ছা, এটা চিত্র অঙ্কন করে আপনাদেরকে আরেকটা ক্লাসে বুঝাই দিতে হবে, হ্যাঁ। এই ক্লাসে এটা আপাতত থাকুক, এটা আমরা বোঝাবো না, এটা সামনের ক্লাসে বোঝাবো, যেহেতু চিত্রটা বোঝানো যায় না। তো তৃতীয় অধ্যায় থেকে আমরা যে কোশ্চেন গুলো বললাম, এটা পড়বেন, এই কোশ্চেন গুলো পড়বেন। এখানে আমি একটু বলে দিলাম যে এই কোশ্চেনটা আমাকে অন্য একটা ক্লাসে মনে করে দিন, আমি এটা আলোচনা করবো না, এখানে চিত্রটা বোঝা যাচ্ছে না বা আপনারা বুঝবেন না, সেজন্য এটা আমি স্কিপ করলাম। তারপরে হচ্ছে, এই যে কোশ্চেনটা, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা পরীক্ষা আসবে, 100% লিখা রাখেন। পি টাইপ আর এন টাইপ সেমিকন্ডাক্টরের, পি টাইপ এবং এন টাইপ, পিএন জাংশনের যে ফরওয়ার্ড এবং রিভার্স বায়াসিং, 100% পরীক্ষা আসবে এটা, হ্যাঁ। কোনো কিছু আসুক বা না আসুক, এটা পরীক্ষা আসবে 100%। ভালো করে পড়ে যাবেন। তারপরে হচ্ছে, আমরা যদি পরের অধ্যায়ে যাই, কয়েকটা বিশেষ ধরনের ডায়োড, ঠিক আছে, লাইট ইমিটিং ডায়োড, তারপরে হচ্ছে এলসিডি, লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে, আমরা বলি না, সেগুলো কিন্তু ফুল মিনিং আমাদের জানতে হবে। এই যে স্যার, এখান থেকে আমরা পড়বো জিনার ক্রিয়াটা কাকে বলে। তো এই জিনার ক্রিয়াটা হচ্ছে, আমরা যদি যে জিনার ডায়োড গুলো আছে, এই জিনার ডায়োডের যে রিভার্স ভোল্টেজ, এটা যদি আমরা ক্রমশ বৃদ্ধি করতে থাকি, এক সময় দেখা যাবে পিএন জাংশনের যে রোধ আছে সেটা সম্পূর্ণরূপে বিলুপ্ত হয়ে যায়। ঠিক আছে। তো এই ক্রিয়াটাকে আসলে মূলত জিনার ক্রিয়া বলা হয়। আরো যদি ভালো করে বলি, এই জিনার ডায়োডের রিভার্স ভোল্টেজ যদি আপনি ধীরে ধীরে বাড়াইতেই থাকেন, বাড়ানোর এক পর্যায়ে রিভার্স কারেন্ট যেটা আছে, এই রিভার্স কারেন্টটা হঠাৎ করে খুব বেশি পরিমাণে বৃদ্ধি পেয়ে যায়। তো রিভার্স কারেন্ট খুব বেশি পরিমাণে বৃদ্ধি পায়, আর এই সময় পিএন জাংশনের যে রুটটা আছে, সেই রুটটা কি হয়ে যায়, বিলুপ্ত হয়ে যায়। কারণ যখন খুব বেশি মাত্রায় প্রবাহিত হবে, রুট হচ্ছে প্রবাহকে আটকায় দেয়। এখন রুটটাই যদি বিলুপ্ত হয়ে যায়, সেক্ষেত্রে প্রবাহিত বাড়বেই। ঠিক আছে না? তো এই যে যে ক্রিয়াটা আছে, এটাকে কি বলা হয়, জিনার ক্রিয়া বলা হয়। তারপরে এই যে ফুল মিনিং গুলো শিখবেন, এলইডি, এলসিডি। এলইডি মানে হচ্ছে লাইট ইমিটিং ডায়োড, তারপর হচ্ছে এলসিডির সাথে আমরা পরিচিত লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে। ঠিক আছে। তারপরে এখানে বলছে এলইডি সেমিকন্ডাক্টরের ফলে যে ফরওয়ার্ডিং বায়াস সৃষ্টি হয়, ঠিক আছে, এই বায়াসটা এখানে দেওয়া আছে। ওকে। তারপর হচ্ছে এলইডি এর ব্যবহার, এলইডি ব্যবহার আমরা জানি। তারপর হচ্ছে ভ্যালি কারেন্ট কাকে বলে। ভ্যালি কারেন্ট, ভ্যালি কারেন্টটা হচ্ছে স্যার সর্বনিম্ন যে কারেন্টে টানেল ডায়োডের কন্ডাকশনে থাকে, তাকে আসলে ভ্যালি কারেন্ট বলা হয়। এখানে একটা বলি, ডায়োড কন্ডাকশনে থাকা, কন্ডাকশন মানে হচ্ছে পরিবহনে থাকা, মানে সে পরিবহন করবে, চার্জ পরিবহন করবে। ঠিক আছে, তাহলে সর্বনিম্ন যে কারেন্ট দেওয়া হলে বা যে বিদ্যুৎ প্রবাহ দেওয়া হলে সে কি করবে, এই টানেল ডায়োডটা কন্ডাকশনে থাকে, মানে এটা পরিবহন করতে পারে, তাকে আসলে কি বলা হয়, ভ্যালি কারেন্ট বলা হয়। এরপরে স্যার, এটা হচ্ছে একটা টানেল ডায়োডের প্রতীক এবং এক একটা সার্কিট, এই সার্কিট গুলো আপনারা আশা করি অঙ্কন করতে পারেন। ঠিক আছে। এটা হচ্ছে কি একটা টানেল ডায়োড, যেখান দিয়ে চার্জটা কি হয়, ফ্লো হয়। এই যে স্যার, এটা হচ্ছে আমাদের একটা টানেল ডায়োডের চিত্র, প্রতীক, এবং এটা সমতুল্য সার্কিট হচ্ছে এই যেটা। ঠিক আছে।
আর লাইট ইমিটিং ডায়োড যে সকল পদার্থ দিয়ে তৈরি হয় তাদের নামগুলো যদি একটু বলি আমি। লাইট ইমিটিং ডায়োড গুলো তৈরি হয় বেসিক্যালি আপনার গ্যালিয়াম আর্সেনাইড, তারপর হচ্ছে গ্যালিয়াম ফসফাইড, গ্যালিয়াম আর্সেনাইড ফসফাইড, তারপর হচ্ছে ইন্ডিয়াম আর্সেনাইড দিয়ে মূলত লাইট ইমিটিং ডায়োড বা এলইডি প্রস্তুত করা হয়। তারপর টানেল ডায়োডের দুইটা ব্যবহার। টানেল ডায়োডের ব্যবহার গুলো তো আমরা এখানে জানি যে অতি উচ্চ গতির সুইচ হিসাবে, যেখানে খুব বেশি মাত্রায় বিদ্যুৎ প্রবাহিত হয়। তারপর হচ্ছে লজিক মেমোরি স্টোরেজ ডিভাইস হিসেবে, আর মাইক্রোওয়েভ যে এসিলেটর আছে সেই মাইক্রোওয়েভ এসিলেটর হিসেবে ব্যবহার করা হয়। তারপর হচ্ছে জিনার ব্যাকগ্রাউন্ড বলতে কি বোঝায়, জিনার ব্যাকগ্রাউন্ড বলতে আমরা আসলে কি বুঝি এটা। তারপর হচ্ছে এলইডি ও এলসিডি এর মধ্যে পার্থক্য লিখবেন। তারপর হচ্ছে ডায়োডের যে রিভার্স ব্যাকগ্রাউন্ড আছে, ভোল্টেজ বলতে কাকে বলে, এই কোশ্চেন গুলো আমাদের এই অধ্যায় থেকে শিখতে হবে। এরপর হচ্ছে সংক্ষিপ্ত কিছু কোশ্চেন আছে। সংক্ষিপ্ত কোশ্চেনের মধ্যে জিনা ডায়োডের কয়েকটা ব্যবহার, এটা আমরা মাত্রই পড়ে আসছি। জিনা ডায়োডের কয়েকটা ব্যবহার মাত্রই পড়ে আসলাম। তারপরে পড়বেন হচ্ছে সাধারণ যে ডায়োড গুলো আছে সেই সাধারণ ডায়োড এবং হচ্ছে জিনা ডায়োডের মধ্যে পার্থক্য, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষা আসবে। সাধারণ ডায়োড এবং হচ্ছে জিনার ডায়োডের মধ্যে পার্থক্য। আচ্ছা, সাধারণ ডায়োডটা কি আসলে স্যার? স্বাভাবিক পরিমাণে ডোপিংকৃত পিএন জাংশন ডায়োডকে মূলত আমরা কি বলি সাধারণভাবে, যে পিএন জাংশনের যে ডায়োডটা আছে সেটাই তো আসলে সাধারণ ডায়োড বলি। আর অধিক পরিমাণ ডোপিং করে, ঠিক আছে, যে ডায়োড তৈরি করা হয় সেটা হচ্ছে জিনার ডায়োড। ঠিক আছে, কারণ এই ক্ষেত্রে আমরা জানি কি ফ্লোটা বা কারেন্টটা কি হয়, অনেক বেশি পরিমাণে প্রবাহিত হয় সেই কারণে। তো সাধারণ ডায়োডের ক্ষেত্রে রিভার্স ব্রেকডাউন ভোল্টেজ নেই, বাট এইটার কিন্তু রিভার্স ব্রেকডাউন ভোল্টেজ আছে। লিকেজ কারেন্ট খুবই কম, বাট এইটার ক্ষেত্রে লিকেজ কারেন্টটা খুব বেশি হয়, যেহেতু রোডটা থাকে না বা রোড বিলুপ্ত হয়ে যায়। আর এটা একমুখী সুইচ বা একমুখী প্রবাহ করতে করার জন্য আসলে রেকটিফায়ার কাজে, রেকটিফিকেশনের কাজে ব্যবহার করা হয়। রেকটিফিকেশন মানে হচ্ছে প্রবাহটাকে একমুখী করা। ঠিক আছে, রেকটিফায়ারের কাজ কি, প্রবাহটাকে একমুখী করে সে। তারপর হচ্ছে ভোল্টেজ রেগুলেটর, তারপর হচ্ছে ভোল্টেজ স্টেবিলাইজার হিসেবে ব্যবহার করা হয়। এই জিনার ডায়োডটা কি করে স্যার, ভোল্টেজটাকে স্টেবিলাইজ করে। ভোল্টেজ স্টেবিলাইজার হিসেবে জিনার ডায়োডটা মূলত ব্যবহার করা হয়। তো এই কোশ্চেনটা ভালো করে পড়বেন। এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে অ্যানোড প্রান্ত, এটা হচ্ছে ক্যাথোড প্রান্ত। ঠিক আছে, তো এই যে যে ডায়োডটা আমরা দেখতে পাচ্ছি এই ডায়োডটা হচ্ছে সাধারণ পিএন ডায়োড। ঠিক আছে, সাধারণ ডায়োড আর কি। আর এই যে এটা হচ্ছে কি জিনার ডায়োড। ঠিক আছে, সবই সেম, দেখেন এই যে এখানে একটা এরকম চিহ্ন দেওয়া দেওয়া থাকে, সবই সেম, জাস্ট এটা এখানে একটা আহ, খারাপ চিহ্ন দেওয়া থাকে, বাট এখানে চিহ্নটা এরকম দেওয়া থাকে। ওকে, এন্ড দেন হচ্ছে জিনার ডায়োড কিভাবে ভোল্টেজ রেগুলেটর হিসেবে কাজ করে আলোচনা করবেন। তারপর হচ্ছে এখানে টানেলিং ইফেক্ট বলতে আসলে কি বোঝায়, টানেলিং ইফেক্ট আসলে কি এটা পড়বেন। তারপরে যদি বলি ব্যারাক্টর ডায়োড কাকে বলে, ফোটো ডায়োডের সেন্সিটিভিটি কি, এলসিডি এলইডি এর গঠন এবং কাজ। ঠিক আছে, এই প্রশ্নগুলো এবং এখানে রচনামূলক কিছু কোশ্চেন আছে। রচনামূলক কোশ্চেনগুলো যদি আমরা একটু দেখি, যে সোলার সেল, আচ্ছা এই কোশ্চেনগুলো নিয়ে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করবো। আপাতত প্রশ্নগুলো একটু দেখাই দিই আপনাদেরকে। আমি আগেই বলছি যে আমরা অধ্যায়ভিত্তিক আলোচনা করব, কোনো সমস্যা নাই। আমরা যখন অধ্যায়ভিত্তিক আলোচনা করবো তখন এই কোশ্চেনগুলোর প্রত্যেকটা নিয়ে আলোচনা করবো। বাট আজকের ক্লাসে আমি চাচ্ছি আপনাদেরকে একটা মিড টার্ম পরীক্ষা যেহেতু আপনাদের সামনে, সেজন্য মিড টার্মের সিলেবাসটাকে কভার করে দেওয়া আর কি, এই হচ্ছে টার্গেট। তো এখানে আপনারা আহ, প্রথম প্রশ্নটা হচ্ছে জিনা ডায়োডের সাহায্যে আমরা কিভাবে ভোল্টেজ স্টেবিলাইজার করি, বা জিনা ডায়োডটাকে যে যে ভোল্টেজ স্টেবিলাইজার হিসেবে ইউজ করা হয় সেটা আসলে বর্ণনা করতে বলছে, এক নম্বর কোশ্চেন। দুই নম্বর হচ্ছে সোলার সেলের গঠন এবং কার্যপ্রণালী। সোলার সেলের গঠন এবং কার্যপ্রণালী, এই প্রশ্নটা পড়ে যাবেন। তারপরে যদি বলি পরের যে কোশ্চেনটা, পরের অধ্যায়টা পঞ্চম অধ্যায়, ডিসি পাওয়ার সাপ্লাই, এখান থেকে আমরা কি কি কোশ্চেন পড়বো, আমাদের জুমের হয়তো বা খুব একটা সময় নাই আর। সেখান থেকে পড়বেন হচ্ছে রেগুলেটেড পাওয়ার সাপ্লাই কি, রেগুলেটেড পাওয়ার সাপ্লাই কি, তারপর হচ্ছে আপনার রেগুলেটেড পাওয়ার সাপ্লাইয়ের প্রধান অংশগুলা কি কি, ট্রান্সফরমার, রেকটিফায়ার, ফিল্টার, ভোল্টেজ রেগুলেটর, তারপর হচ্ছে ভোল্টেজ ডিভাইডার। ঠিক আছে, আচ্ছা, তারপর হচ্ছে একটা ডিসি ভোল্টেজ রেগুলেটরের ব্লক চিত্র অঙ্কন করা এবং বিভিন্ন অংশের নাম লেখা। ঠিক আছে, এখানে একটা ডিসি ভোল্টেজ রেগুলেটরের যে ব্লক চিত্রটা আছে সেটা এখানে দেওয়া আছে। এটার আমি এ টু জেড ব্যাখ্যাটা আপনাদেরকে দিয়ে দিই, খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। এটাকে 3 স্টার দিয়ে রাখতে পারেন, এটা রচনামূলক হিসেবে আসতে পারে পরীক্ষায়। যে একটা ডিসি ভোল্টেজ রেগুলেটর মানে এসি কারেন্টটাকে কিভাবে ডিসি কারেন্টে রূপান্তর করা হয়, মানে আপনি যদি ইনপুট দেন এসি কারেন্ট, সেক্ষেত্রে আপনি আউটপুটটা কিভাবে ডিসি কারেন্ট পাবেন সেটার যে ব্লক চিত্রটা আছে সেটা এখানে অঙ্কন করা হয়েছে। এই চিত্রটা পরীক্ষার মধ্যে সবচেয়ে বেশি আসে। এখন কথা হচ্ছে আপনারা এসি কারেন্ট মানে বুঝেন, ঠিক আছে, অল্টারনেটিং কারেন্ট, যেটা হচ্ছে দিক পরিবর্তী প্রবাহ, মানে প্রতি সেকেন্ডে 50 থেকে 7 বার দিক পরিবর্তন করে। আর এসি কারেন্ট হচ্ছে কি একমুখী প্রবাহ, ঠিক আছে, যেটা আসলে দিক পরিবর্তন করে না।
যেমন আমরা যে কোনো ব্যাটারি কারেন্ট যেটাকে বলি, এটা হচ্ছে ডিসি কারেন্ট। আর আমাদের যে হচ্ছে বাসাবাড়িতে যে বিদ্যুৎটা আছে, এই বিদ্যুতের কারেন্টটা কিন্তু হচ্ছে অল্টারনেটিং কারেন্ট বা দিক পরিবর্তী প্রবাহ। এখন এই যে আপনি এসি হিসাবে কি দিছেন, একটা অল্টারনেটিং কারেন্ট দিছেন, যেটা হচ্ছে দিক পরিবর্তন করে প্রবাহিত হচ্ছে, অর্থাৎ একবার প্লাস একবার মাইনাস একবার প্লাস, এইভাবে সে কিন্তু যাচ্ছে। ইনপুটটা কি দিছেন, এসি দিছেন, অল্টারনেটিং কারেন্ট দিছেন। আউটপুট কি পাবেন, ডিসি কারেন্ট। তাহলে প্রথমত আপনার কাজ কি, ট্রান্সফরমার। তো প্রথমত আমরা কি স্থাপন করলাম স্যার, একটা ট্রান্সফরমার। আচ্ছা, তো এসি কারেন্টটা আমরা ইনপুট হিসেবে নিলাম, এসি কারেন্ট আমরা কোথায় দিব, ট্রান্সফরমারে। এই ট্রান্সফরমার থেকে পরবর্তীতে কি দিতে হবে, একটা রেকটিফায়ার। রেকটিফায়ার কি করবে, রেকটিফায়ার কাজ হচ্ছে একমুখী করা। ঠিক আছে, ট্রান্সফরমার দেওয়ার পরে রেকটিফায়ার কি করবে, এটাকে একমুখী প্রবাহতে রূপান্তর করবে। একমুখী প্রবাহতে রূপান্তর করার পরেও কিছু কারেন্ট আপনার এসি কারেন্ট হিসেবে থেকে যাবে। তো সেটাকে ফিল্টার করার জন্য, ফিল্টারেশন করার জন্য এখানে একটা ফিল্টার ইউজ করা লাগবে। এর পরবর্তীতে কি লাগবে স্যার, একটা ভোল্টেজ রেগুলেটর। ঠিক আছে, ভোল্টেজটাকে রেগুলেট করার জন্য, অর্থাৎ আপনি এসি কারেন্টটা কি দিচ্ছেন, 220 ভোল্ট দিচ্ছেন, তাই না, 220 ভোল্ট, বাট ডিসি কারেন্ট তো 12 ভোল্ট বা 24 ভোল্ট এরকম। সো ট্রান্সফরমারের মাধ্যমে কি করা হয় জানেন স্যার, এই ট্রান্সফরমারের কাজটা হচ্ছে, এখানে একটা নিম্নদাপী ট্রান্সফরমার ইউজ করা হয়, মানে 220 ভোল্ট থেকে 12 ভোল্ট কারেন্টে রূপান্তর যাতে করা হয়, সেই জন্য আসলে প্রথমত আমরা ট্রান্সফরমারটা ইউজ করতেছি। তো এই ট্রান্সফরমারটাকে ইউজ করে আমরা কি করি, ভোল্টেজটা কমাই দিই, অর্থাৎ এই ক্ষেত্রে নিম্নদাবী ট্রান্সফরমারের মাধ্যমে উচ্চ ভোল্টেজ এর কারেন্টকে নিম্ন ভোল্টেজে রূপান্তর করা হয় এবং প্রবাহটাকে বাড়ায় দেওয়া হয়। ঠিক আছে, তো তারপরে যে ফিল্টার বললাম, তো রেগুলেটর কারেন্ট হচ্ছে একমুখী করা, এসি কারেন্ট যেটাকে দিয়েছেন সেটাকে সে একমুখী করবে, একমুখী করার পরে কিছু কারেন্ট আছে এসি হিসেবে থাকবে, সেটাকে আবার ফিল্টার করার জন্য আমরা এখানে একটা ফিল্টার ইউজ করি। তারপর আসলে কি থাকে, ভোল্টেজটাকে রেগুলেট করা, আসলে ভোল্টেজটা অরিজিনালি 12 ভোল্ট হলো কিনা বা এটাকে রেগুলেশন করে এই ভোল্টেজ রেগুলেটর। তারপর হচ্ছে ভোল্টেজ ডিভাইডার, হ্যাঁ। তারপরে সরাসরি কি চলে আসে, আমাদের ডিসি আউটপুট চলে আসে। এটা হচ্ছে মূলত আমাদের যে একটা এসি কারেন্ট থেকে ডিসি কারেন্ট পাওয়ার একটা ব্লক চিত্র। এটা পরীক্ষার মধ্যে 100% আসবে, কোনো দ্বিধা নাই। ভালো করে শিখবো আমরা অধ্যায় ভিত্তিক আলোচনা করার ক্ষেত্রে। তারপর হচ্ছে পালসিং, পালসেটিং ডিসি কাকে বলে, ডেফিনেশনটা পড়বেন, পিআইবি কি। তারপরে হচ্ছে রেকটিফিকেশন কাকে বলে, এটা তো আমি বলে দিলাম যে এসি কে ডিসি কে রূপান্তর করার প্রক্রিয়াকে আসলে রেকটিফিকেশন বলা হয়। তারপর হচ্ছে ফিল্টার সার্কিট কাকে বলা হয়, ওই যে যেটা আপনার ফিল্টার অর্থ হচ্ছে কি, ফিল্ট্রেশন করা, অপ্রয়োজনীয় অংশ বাদ দেয়। তার মানে কি, ফিল্টার করে সে, যখন আপনি এসি থেকে ডিসি বানাচ্ছেন তখন কিছু কারেন্ট এসি হিসাবে থেকে যায়, সেই এসি কেই পুরোপুরি বিশুদ্ধ করার জন্য ফিল্টার ইউজ করা হয়। ঠিক আছে, তারপর হচ্ছে রেকটিফায়ারের টিইউএফ কি, অর্থাৎ ট্রান্সফরমার ইউটিলাইজেশন ফ্যাক্টর, এটা কি আমরা বের করে এটা আমরা আলোচনা করব। তারপর হচ্ছে রিপালস ফ্যাক্টর যেটা, ঠিক আছে, রিপালস ফ্যাক্টর নিয়ে আলোচনা করব, আপনার পড়বেন একটু, এখান থেকে সূত্রটা পড়লে হবে, রিপালস ফ্যাক্টর কাকে বলে। তারপর হচ্ছে পালসেটিং ডিসি, ডিসি কে ফিল্টারের মাধ্যমে কিভাবে বিশুদ্ধ ডিসিটি পরিণত করা হয় বর্ণনা করো। তারপর হচ্ছে এই যে ফুল ওয়েভ রেকটিফায়ারের ক্ষেত্রে রিপালস ফ্যাক্টরের মান নির্ণয় করা। ঠিক আছে, একটা ইকুয়েশন আছে এখানে। ঠিক আছে, এই যে ইকুয়েশনটা বের করা বলে রিপালস ফ্যাক্টরের মান, সেই ফ্যাক্টর মান বের করার যে অঙ্কটা আছে এটা করতে হবে আমাদের, এটা পরীক্ষা আসে। ওকে, আমার সময় বেশি নাই, সেজন্য আমি কোশ্চেনগুলো দেখাই দিচ্ছি। তারপর হচ্ছে রেকটিফায়ারের প্রয়োজনীয়তা। আচ্ছা, ক্লাস তো প্রায় শেষ, হ্যাঁ, সময় আমাদের প্রায় শেষ। তারপর হচ্ছে পুনরূপ আছে এখানে কিছু, বিডিআর, এলসিডি, জিটিও এবং টিজিবিটি, এগুলো একটু পড়ে নেবেন। তারপর হচ্ছে রেকটিফায়ার সার্কিট সমন্বয় তুলনা করা। আহ আর রচনামূলক হিসাবে এই যে এটা দেখছেন, প্রথমত এই যে রচনামূলক কোশ্চেন আছে আমাদের, এই যে স্যার দুইটা প্রশ্ন পড়বেন এখান থেকে। একটা তো অলরেডি আমি বলে দিলাম যে একটা রেগুলেটেড ডিসি কে আমরা কিভাবে এসি তে রূপান্তর করি, সরি, এসি সাপ্লাই থেকে ডিসি কেমনে পাই, এটা চিত্র সহ বর্ণনা করা। আর 2 নম্বর হচ্ছে একটা ফুল ওয়েভ রেকটিফায়ার ক্ষেত্রে, এই যে একটা ব্রিজ রেকটিফায়ারের সার্কিট অঙ্কন সহকারে ইনপুট আউটপুটের ওয়েভ ফর্ম সহ কার্যপ্রণালী বর্ণনা করো, এই যে এই চিত্রটা। ঠিক আছে, এটা নিয়ে আমরা আলোচনা করব। এটার উপর আমরা হয়তো বা লেকচার ভিডিও আপনারা পেতে পারেন, সেই ভিডিও দেখে একটু শিখে নেবেন, না হলে আমরা যখন অধ্যায়ভিত্তিক আলোচনা করব তখন আমরা ইনশাল্লাহ এটা আলোচনা করব। ওকে, তো থাকুক আজকে এ পর্যন্ত। তাহলে আমাদের এই যে পঞ্চম অধ্যায়টা কিন্তু শেষ করে দিলাম, মানে পঞ্চম অধ্যায়ের মধ্যে কোন প্রশ্নগুলো পড়তে হবে সেই প্রশ্নগুলো কিন্তু আমরা দেখাই দিলাম। এই প্রশ্নগুলো পড়লে আপাতত আপনারা মিড টার্মটা কভার করতে পারবেন। ঠিক আছে, তো আগামীকাল থেকে ইনশাল্লাহ আমরা এই বেসিক ইলেকট্রনিক্স এর উপর অধ্যায় ভিত্তিক যে আলোচনাগুলো আছে সেগুলো করবো ইনশাল্লাহ। ঠিক আছে, কারো কোনো কোয়েশ্চেন বলেন। না, না স্যার। জি না স্যার। ঠিক আছে, তাহলে আপাতত যেগুলো দাগাই দিলাম এগুলো একটু পড়েন। আর অধ্যায় ভিত্তিক আলোচনা করার ক্ষেত্রে আপনাদের যে কোনো সমস্যা থাকে সেটা আমাকে বলবেন, ইনশাল্লাহ আমরা আলোচনা করবো। ওকে, ওকে স্যার। ঠিক আছে, তাহলে সব ভালো থাকেন, আজকের মতো এখানে বিদায়, আল্লাহ হাফেজ।
আল্লাহ হাফেজ।